দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসসি পরীক্ষা যারা এবার অংশগ্রহণ করবে আমাদের কলেজ থেকে এবং যারা আমার ক্লাস শুনছো সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসের রূপরেখা তোমাদের কাছে আমি পৌঁছেছি এবং নানা মাধ্যমে ইতিমধ্যে তোমাদের কাছে গিয়ে পৌঁছেছে বলে আমি বিশ্বাস করি। আমি এই মাসের অর্থাৎ পূর্ববর্তী 6-7টি ক্লাসে যে সমস্ত গদ্যাংশের পাঠ তোমাদের ক্লাসে আলোচনা করিনি এই সিলেবাসে, এইগুলো আমি ইতিমধ্যে আলোচনা সম্পন্ন করেছি। আজকে আমি আলোচনা শুরু করব পদ্যাংশের যে 5টি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে ওই 5টি কবিতা নিয়ে আমি আজকে আলোচনা শুরু করব। যদিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতাটি তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছি, এরপরেও ভার্চুয়াল ক্লাসে আবার আমি এই কবিতাটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি লিখেছেন, ঐক্যতান কবিতাটি লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের এক কালজয়ী কবি, যিনি সাহিত্য যতদিন থাকবে, ভাষা যতদিন থাকবে, যার নাম আমাদের ভাষা থেকে সাহিত্য থেকে কখনো মুছে যাবে না, এরকম একজন কালজয়ী কবি, কাল উত্তীর্ণ কবি, যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের বাংলাকে, আমাদের বাংলা ভাষাকে, আমাদের জাতিকে সমস্ত বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে অনেকটা বলা যায় ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে আমাদের সমস্ত জাতিসত্তার একটা স্বরূপ বিশ্ববাসীর কাছে নোবেল বিজয়ের মাধ্যমে উপস্থাপিত করেছিলেন। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতাটি আমরা পড়ার পরে আমরা কি কি জানতে পারবো বা এই কবিতা মানে কি কি শিকন ফল এই কবিতার মধ্যে আমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবে এই কবিতাটা পড়ার পর। কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসমালোচনার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমরা পাবে বা জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মানুষ কেন উপেক্ষিত সে সম্পর্কে কবির স্পষ্ট স্বীকারোক্তি আমরা এখানে খুঁজে পাবো, তোমরা জানতে পারবে। বিশ্বকবি কেমন কবিদের আগমন কামনা করেন এবং কেন করেন সে সম্পর্কে জানতে পারবে। সাধারণ মানুষের সাথে কবির মিশতে না পারার কারণ সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। আগামী দিনের কবি এবং কবিতা কেমন হওয়া প্রয়োজন সে সম্পর্কে শিক্ষার্থীরা একটি স্বচ্ছ ধারণা লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আমরা ইতিমধ্যে শুধু আলোচনা করিনি, তোমরা বলা যায় ক্লাস 1 থেকে বিশ্বকবি সম্বন্ধে একটা ধারণা নিয়ে আজকের ক্লাস পর্যন্ত এসেছো এবং জাতীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোনো না কোনোভাবে বিশ্বকবির বিভিন্ন কর্মকাণ্ড, সৃজনশীল কর্মকাণ্ডের সাথে আমরা প্রতিনিয়ত পরিচিত হচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। যে সালটা ছিল বাংলায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এবং মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। প্রিয় শিক্ষার্থীরা, অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ। তার সাহিত্য সাধনা একটি বৃহৎকাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত। বৃহৎকাল বলা যাবে না, বৃহতের একটা অংশ, যেটাকে রবীন্দ্র যুগ বা রবীন্দ্রকাল হিসাবে আমরা বিবেচনা করে থাকি। মানব ধর্মের জয়, অসৌন্দর্য তৃষ্ণা, রোমান্টিকতা এই কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক
শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বকবি বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ে তিনি সাপনিক ও প্রতিষ্ঠাতা। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় মাত্র 15 বছর বয়সে। ওই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা শুনলে অবাক হবে, ওনার প্রথম কবিতাটির নাম ছিল জল পড়ে পাতা নড়ে। যে বাসায় বসে আছেন, বৃষ্টির জল পড়তেছে পাতার উপর, পাতা নড়তেছে, এটা দেখে তিনি মানে এই ছন্দ দিয়ে এই লাইন দুটি লেখেন। এইভাবে তার যাত্রা শুরু হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও পিছনের দিকে নিন্দুকরা টেনে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, তিনি বলেছেন, তাকে নিয়ে নানা সময়, এমনকি তাকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লেখা হয়েছে, ছড়া লেখা হয়েছে। বলা হয়েছে, ঠাকুর বাড়ির রবি, সেও বুঝি আবার কবি, বাকবাকম করিস না রে পায়রা কবি, তোর ফুসফুসানি সবই মুরা চিনি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জবাবে কি বলেছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ পিছন থেকে তোরা যে যাই বলিস না কেন, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব, আমি আমার লক্ষ্য পানে ছুটে চলব। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে তিনি কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যেটার নাম ছিল বনফুল। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফ অ্যারেঞ্জ গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম কিন্তু কাব্যে তিনি নোবেল বিজয়ী হন। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ছোট গল্পের তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। বাংলা ছোট গল্পেরও তিনি পথিকৃৎ এবং শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনারতরী, চিত্রা, কণিকা, বলাকা, পুনশ্চ জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য, বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ে এসে যে কবিতাটা লিখেছিলেন, যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, কে তুমি, মেলেনি উত্তর। বৎসর বৎসর শেষে দিবসের শেষ সূর্য পশ্চিম আকাশে গোধূলি লগ্নে শেষ প্রশ্ন উচ্চারিল, কে তুমি, মেলেনি উত্তর। আসলে এটি হচ্ছে আমাদের বাস্তব জীবন। হ্যাঁ, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যদি কেউ প্রশ্ন করে, কে তুমি, উত্তর দিতে অক্ষম, শুধু হওয়া হওয়া করে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উত্তর দিতে সে পারবে না। অনুরূপভাবে একদম জীবন সায়ান্নে এসে একদম দিনের আলো যেমন নিভে যায়, পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে যেমন একটা রঙিন আলো আলোকিত করে সমস্ত পৃথিবীকে, এইরকম একটা জীবনের শেষ প্রান্তে যখন আমরা চলে আসি, আমাদের মানে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে মৃত্যুর পূর্ব মুহূর্তে, জীবনের শেষ প্রান্তে এসে, যে কে তুমি, আসলে গণ্ডদেশ গড়িয়ে কান্নার জল গড়িয়ে পড়বে, উত্তর নাই, আসলে আমি কে। আসার সময় উত্তর নাই, যাওয়ার সময় উত্তর নাই, এই মাঝখানে এই যে কাজগুলোই আমরা শুধু যে কাজগুলো আমরা করব, এই কাজগুলোই আমাদের এই পৃথিবী ধারণ করবে, এই সোনার তরী ধারণ করবে, আমরা কিন্তু বিদায় নিয়ে চলে যাব। এই বিরল প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা ধারণা আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে ক্লাসে বিস্তারিত নিঃসন্দেহে আলোচনা করেছি। এটা ভার্চুয়াল ক্লাসে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঐকতান কবিতায় যে কবিতাটা আমরা পড়ব, এই কবিতার উৎস এবং পরিচিতি নিয়ে এখন আমি তোমাদের সামনে কথা বলার চেষ্টা করছি। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। জন্মদিনে কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা হচ্ছে ঐকতান। কবির মৃত্যুর মাত্র 4 বছর আগে 1348 বঙ্গাব্দের পয়লা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান অস্মৃতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা। কবি হিসাবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি হচ্ছে আমাদের এই ঐকতান কবিতাটি।
প্রিয় শিক্ষার্থীরা, ঐকতান কবিতার মূল পাঠ আমরা যদি একটু তোমাদের সামনে উপস্থাপন করি। দেখো, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে, বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে তাকে অতি ক্ষুদ্র থারি এক কুন, সেই কুবে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত, আছে যাহা যাহে অক্ষত উৎসাহে, যেটা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনে। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে তিনি বুঝাতে চেয়েছেন, কি বুঝাতে চেয়েছেন? দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পিছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। প্রিয় শিক্ষার্থীরা, মূলত তিনি তার রচিত সাহিত্যের সমালোচক হয়ে নিজেই সমালোচনা করেছেন এর ভুল ত্রুটি। কবি সরল স্বীকারোক্তির মাধ্যমে ফুটে উঠেছে তার রচনার গতি প্রকৃতি, ভালো মন্দ বিভিন্ন দিক। তাছাড়া তিনি ভবিষ্যৎ কবিদের নিকট থেকে কি প্রত্যাশা করেন সে বিষয়েও আলোকপাত করেছেন এই কবিতার মধ্যে। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা, অব্যক্ততার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশ্বের বিশাল আয়োজন তার মন জুড়ে ছিল কেবল ছোট্ট একটি কুল। জ্ঞানের ধীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। কথাটা কে বলছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ চিত্রময় বর্ণনার বাণী, এত ভালো ভালো বর্ণনা আছে যেগুলা থেকে অল্প কিছু ভিক্ষুক যেমন ভিক্ষা করে যেগুলা সংগ্রহ করে অল্প অল্প করে, এইরকম রবীন্দ্রনাথ ঠাকুর তার সমস্ত জীবন এগুলা তিনি এরকম ভিক্ষালব্ধ ধনের মতো এগুলাকে তিনি মানে গ্রহণ করেছেন, এগুলাকে তিনি অর্জন করেছেন। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক চিত্রময় বর্ণনা, অনেক অদেখা নগর রাজধানী, বন্দর, অনেক অদেখা দেশ। এগুলা কিন্তু তার পক্ষে সবগুলা দেখা, সবগুলা আহরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রাসঙ্গিক আমি একটা কথা বলতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র ইসাকে তার জীবনের এক পর্যায়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, আচ্ছা মিস্টার সাগর, আপনি জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি জানেন? উনি উত্তর দিয়েছিলেন, আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি জানি, আমি কিছুই জানি না। আসলে যারা প্রচুর জানে তাদের জানার ভান্ডারটা যত বিস্তৃত হতে থাকে ততই তাদের মনের মধ্যে একটা মানে জিনিস কাজ করে, আসলে কি জানলাম, কি বুঝলাম, আসলে জানার তো কোনো সীমা পরিসীমা নাই। প্রিয় শিক্ষার্থীরা, তবু বিপুলায় পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চাষ করে, তাঁত বুনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্কেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহৎ মানব জীবন দ্বারা ঐকতান সৃষ্টি না করাতে পারলে শিল্পীর গানের প্রসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পরিপূর্ণ হয়ে ব্যর্থ হয়ে যায়। কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে। কবি বলেছেন তিনি তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, ফলে জীবন সায়ান্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন
মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য কর্মের মধ্যে সৃষ্টি করবেন জীবনে বা আত্মীয়তার বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, ঐক্যতান কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। আমরা ঐক্যতান কবিতার পাঠ বিশ্লেষণ নিয়ে কথা বললাম। এখন আমরা জানবো ঐক্যতান কবিতার ছন্দ বিশ্লেষণ। ঐক্যতান কবিতা থেকে আমরা ঐক্যতান কবিতার যে প্রশ্নগুলো কি পদ্ধতিতে আসতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।